তো ফার্স্ট যে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল নিয়ে। তো এই প্রাকৃতিক ভূগোলে যেটা আমাদের ফার্স্ট সেকশন রয়েছে সেটা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি। তো এই সমুদ্রবক্ষের বিস্তৃতি থেকে তোমাদের বেসিক্যালি তিনটে কোশ্চেনই আমি পড়তে বলবো। একটা হচ্ছে সেটা হচ্ছে হ্যারি হেস। অ্যাকচুয়ালি তিনটে কোশ্চেন না, টপিক হচ্ছে একটাই, যে হ্যারি হেসের থিওরি। ঠিক আছে, এই থিওরির মধ্যে তোমাদেরকে পড়তে হবে হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কে প্রমাণ, সপক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি। বাস এটা করলেই তোমাদের ফার্স্ট যেটা সেকশন রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাতের এখান থেকে তোমরা পড়বে অভিসারী পাত সীমান্ত এবং প্রতিসারী পাত সীমান্ত বরাবর কোন কোন ভূমিরূপগুলি গড়ে উঠছে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন পড়বে। এবার শর্ট কোশ্চেনের জন্য এখান থেকে আসতে পারে কয় ধরনের পাত আমরা দেখতে পারি, অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ পাত বাউন্ডারি কাকে বলে, তারপর মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে, এটা শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। বেসিক্যালি এখান থেকে ব্রড কোশ্চেন আসলে দুটোই আসবে, যে অভিসারী এবং প্রতিসারী পাত সীমান্ত বরাবর কোন কোন ভূমিরূপগুলি গড়ে ওঠে। খুব ইম্পর্টেন্ট এই দুটো। তারপরে আমরা চলে যাব আমাদের ইউনিট 2, যেখানে নদী, সমুদ্র, বায়ুর কার্যগুলি আমাদেরকে পড়তে হবে। তো ফার্স্ট অফ অল নদীর কার্যতে তোমাদের কি পড়তে হবে, যে পার্বত্য অঞ্চলে নদী তার ক্ষয় কার্যের মাধ্যমে কোন কোন ভূমিরূপগুলি সৃষ্টি করে এবং সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলি সৃষ্টি করে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এর বাইরে কোশ্চেন যাবে না। ঠিক আছে, তারপরে যদি আমরা বায়ুতে যাই, ঠিক আছে, বায়ুতেও সেম তোমাদেরকে ওটা পড়তে হবে, যে বায়ুর সঞ্চয় এবং ক্ষয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলি গড়ে ওঠে। সেম সমুদ্রতেও তাই, ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলি গড়ে উঠছে। এগুলো হয়ে গেল আমার ব্রড কোশ্চেনের জন্য। এরপর এই কোশ্চেনগুলো ছাড়াও আরও কিছু কোশ্চেন আমাদের 3 মার্কস আর 2 মার্কসের জন্য আসতে পারে, সেগুলি আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যে নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয় করে, বা নদী কোন কোন প্রক্রিয়ায় বহন বা সঞ্চয় করে সেটা সম্পর্কে লেখো। ঠিক আছে, তারপর আসতে পারে নদীর বহন কার্য বা বহনের প্রক্রিয়াগুলি লেখো। আসতেই পারে, দিতেই পারে, বলা যায় না। ঠিক আছে, তারপরে দিতে পারে যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় সেটা লেখো। তারপর নদীর বদ্বীপ, মোহনায় কেমন বদ্বীপ সৃষ্টি করে সেটা লেখো। তারপর আসতে পারে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি, কিউসেক, কিউমেক কি, জলবিভাজিকা কি। তারপরে আসতে পারে আদর্শ নদী কাকে বলে, পুনর্ভাবা নদী কাকে বলে, বিপরা নদী কাকে বলে। তারপর পূর্ববর্তী নদী গ্রাস কাকে বলে, দোয়াব কাকে বলে, জলবিভাজিকা, নদীবাগ, এইগুলো মন্তকূপ, জলপ্রপাত, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ তোমরা যখন নদীর ক্ষয়কার্য এবং নদীর সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলি গড়ে ওঠে এগুলো যখন রেডি করবে, তখন এখানকার মধ্যে হাফ কোশ্চেন ওখানেই রেডি হয়ে যাবে। তাই তোমরা ভেবো না যে এতগুলো কোশ্চেন আমাকে মুখস্থ করতে হবে, আলাদা কিছুই নেই। এই একটা বড় কোশ্চেনের মধ্যে অনেকগুলো তোমরা পয়েন্ট পেয়ে যাবে। তারপর আই আকৃতির উপত্যকা কাকে বলে, গ্রীখাত কাকে বলে, ক্যানিয়ন কাকে বলে, এগুলো সেপারেট কোশ্চেন নয়। এগুলো যখন তোমরা সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্য পড়বে তার মধ্যেই এগুলো চলে আসবে। ঠিক আছে, সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ কি, সোয়াশ কাকে বলে, ব্যাকওয়াশ কাকে বলে, তারপরে ব্লোহোল কি, স্ট্যাক কি, টমলো কি, স্পিড কি, এগুলো আলাদা কোশ্চেন নয়। তোমরা যখন সমুদ্রের সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলি গঠিত হয় এটা যখন রেডি করবে তার মধ্যে এগুলো চলে আসবে। কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কি, যে তোমার সমুদ্রের ক্ষয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপ গড়ে উঠছে এবং সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে, সমুদ্র স্রোতের সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলি গড়ে উঠছে। লেগুর কি, কয়াল কি, পাশ্চাত্য তটভূমি কি, পুরোদেশীয় তটভূমি কি, প্রবাল প্রাচীর কি। ঠিক আছে, এইগুলো 2 মার্কসের জন্য তোমরা একটু দেখে যাও। এরপর আমরা চলে যাব ক্ষয়চক্রতে। ঠিক আছে, ক্ষয়চক্রতে মোস্ট ভিভিআই কোশ্চেন হচ্ছে তোমাদের দুটো থিওরি কিন্তু খুব ভালো মতো করে পড়তে হবে। দুটো থিওরি নয়, ডেভিসের থিওরি। অ্যাকচুয়ালি ডেভিসের থিওরিটা তোমাদের খুব ভালো মতো করে পড়ে যেতেই হবে। যে ক্ষয়চক্র সম্পর্কিত ডেভিসের থিওরি সম্পর্কে লেখো, বা ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো সেটা তোমাদেরকে খুব ভালো মতো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে যদি আমরা পুনর্যৌবনে যাই তাহলে সেখানে তোমাদেরকে নিক বিন্দু বা নিক পয়েন্ট বলতে কি বোঝো সেটা আসতে পারে, বা নিক বিন্দুতে কোন কোন ভূমিরূপ গড়ে ওঠে সেটা আসতে পারে, বা নদীর পুনর্যৌবন লাভের ফলে কোন কোন ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেটা সম্পর্কে ডিটেলসে লেখো। এই কোশ্চেনগুলোই কিন্তু হবে। ঠিক আছে, এর বাইরে আর কোশ্চেন যাবে না। বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল থেকে আমি এই ভিডিওতে কিছু উল্লেখ করছি না, তোমরা আমার আগের ভিডিওটা দেখে নিও, সেখানে আমি যা যা প্রোভাইড করছি সেগুলো পড়ে গেলেই হবে। ঠিক আছে, এরপর আমি চলে যাব জীবমণ্ডল থেকে। ঠিক আছে, জীবমণ্ডল থেকে আমি ইন ডিটেলসে কিছু কোশ্চেন দিচ্ছি, তোমরা কিন্তু অ্যাটেন্ড করেই আসবে, আর আশা করি এগুলোই আসবে। আশা করি না, আসতে চলেছে। জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো, জীববৈচিত্র্যের গুরুত্ব বা জীববৈচিত্র্য বিনাশের কারণ। ঠিক আছে, বা জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে যদি শর্ট কোশ্চেনের জন্য বলি তাহলে এখানে 3 মার্কসের জন্য আসতে পারে যে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, ইনসিটো এক্সিটো কাকে বলে, ইনসিটো এক্সিটো সংরক্ষণ আর কি, জীববৈচিত্র্য কাকে বলে, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, জাম প্লাজম, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য, আলফা বিটা গামার মধ্যে পার্থক্য। ঠিক আছে,
ইনসিটো এক্সিটোর মধ্যে পার্থক্য, তারপরে যেমন আসতেই পারে যে সংকট বা বিলুপ্ত বা বিরল প্রাণী কোনগুলো সেগুলির উদাহরণ দাও। 2 মার্কসের জন্য কিন্তু আসতেই পারে, যে বলতেই পারে দুটো এমন প্রাণীর নাম লেখো যেগুলো বিলুপ্ত প্রজাতির মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর আসতে পারে মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে, ক্ল্যাট কাকে বলে, এরকম আসতে পারে যে ভারত সরকার আমাদের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য কোন কোন ব্যবস্থাগুলি গ্রহণ করছে। যা বললাম এই কটা যদি তোমরা কমপ্লিট করে যাও 35-এ 35 মার্কস তোমরা গেইন করতে পারবে, এইটুকু আমার গ্যারান্টি রইলো। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল। এই মানবীয় ভূগোলে আমরা দুটো ইউনিট দেখবো, যেখান থেকে কিন্তু আমি তোমাদের আগের সাজেশনের ভিডিওতে প্লাস এটাতেও একটাই চ্যাপ্টার করে যেতে বলবো, কিন্তু খুব ভালো মতো করে যেও। তো আমি যেই চ্যাপ্টারের সাজেশন দেবো সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল, ঠিক আছে। তো এই জনসংখ্যা ভূগোল থেকে তোমাদের বেসিক্যালি যেটা পড়তে হবে, দুটো থিওরি খুব ভালো মতো করে পড়তে হবে। একটা হচ্ছে ম্যালথাসের থিওরি আর একটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, অর্থাৎ জনবিবর্তন তত্ত্ব। খুব ভালো করে পড়ে যাবে ভিভিআই কোশ্চেন এই দুটো, ঠিক আছে। এই দুটো পড়ে যাওয়ার পর তোমাদের বেসিক কিছু কোশ্চেন পড়তে হবে, যে কাম্য জনসংখ্যা কাকে বলে, ওভার পপুলেশন জনাধিক্য বা জনস্বল্পতা কাকে বলে, এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ভালো মতো করে দেখে যেতে হবে। তোমাদের হচ্ছে মাইগ্রেশন কাকে বলে, হ্যাঁ, মাইগ্রেশন কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, মাইগ্রেশন অর্থাৎ পরিব্রাজন, এই টপিক রিলেটেড যেগুলো কোশ্চেন হয় তোমরা কিন্তু সেগুলো সবকটাই ভালো মতো করে দেখে যেও, ঠিক আছে। কাম্য জনসংখ্যা হলো, মাইগ্রেশন হলো, দুটো থিওরি হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো মেধা প্রবাহ অর্থাৎ ব্রেন ড্রেন আর ব্রেন গেইন, আর এটা তোমরা পরিব্রাজন যখন রেডি করবে বড় কোশ্চেনের জন্য তার মধ্যেই পেয়ে যাবে। তাহলে এই কটা পড়লে মোটামুটি তোমাদের জনসংখ্যা কমপ্লিট হয়ে যাবে, বড় কোশ্চেন, ঠিক আছে। এবার ছোট কোশ্চেনের জন্য আমি কিছু উল্লেখ করে দিচ্ছি, সেগুলো ভালো মতো করে দেখে যেও। মেধা প্রবাহ, মেধা লাভ বললাম, বয়স লিঙ্গ পিরামিড কাকে বলে, জনবিস্ফোরণ কাকে বলে, জনসংখ্যার ফাঁদ কাকে বলে, ঠিক আছে। এই কটা পড়ে গেলে তোমাদের এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি আর কিছু পড়ার প্রয়োজন হবে না, কিন্তু এটাই বলবো যে থিওরি দুটো কিন্তু খুব ভালো মতো করে পড়বে। তো ভারতের ভূগোলের মধ্যে আমাদের ফার্স্টে যেটা পড়তে হবে সেটা তো শিল্প। এবার শিল্পতে দেখো তোমাদের ফার্স্টে রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, মৎস্য শিল্প, কাগজ শিল্প, ঠিক আছে। এই তিনটে থেকে তোমাদের বেসিক যেটা করতে হবে সেটা হলো এই শিল্পগুলি গড়ে ওঠার কারণ, ঠিক আছে, তারপরে এদের উন্নতির কারণ, তারপরে এদের অবনতির কারণ। এই তিনটে তোমাদের সেকশন ওয়াইজ রেডি করে নিতে হবে, ঠিক আছে। মানে এই যতগুলো শিল্প রয়েছে সেগুলোর উন্নতির কারণ এবং এদের অবনতির কারণ, এগুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে। মৎস্য শিল্পের উন্নতির কারণ এবং মৎস্য শিল্পের অবনতির কারণ বা সমস্যা, এটা মুখস্থ করার পর তোমাদের যে ইইজেড বলতে কি বোঝো। কাগজ শিল্পতেও তোমরা সেম কাগজ শিল্পের উন্নতির কারণ অবনতির কারণ এটা মুখস্থ করে নিবে। লৌহ ইস্পাত শিল্পতে তোমরা সেটাই পড়বে যে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ এবং অবনতির কারণ। সেম পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ এবং পেট্রো রসায়ন শিল্পের অবনতির কারণ। ইম্পর্টেন্ট যে পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি। তারপরে যে এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আসতে পারে 3 মার্কসের আর 2 মার্কসের, যে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। তারপরে এখান থেকে আসতে পারে যে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন, এই কোশ্চেনগুলো দিতে পারে। যে ভারতের অটোমোবাইল শিল্পের দ্রুত বিকাশের কারণ কি, হ্যাঁ। তারপর যেটা পড়বে যে অটোমোবাইল শিল্পের সমস্যাগুলি কি কি। তারপরে পড়বে জামশেদপুরের নিকট মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে কেন। বেসিক্যালি এই তিনটে যে বললাম এটাই তোমাদের বড় কোশ্চেন কভার করে নেবে। ছোট ছোট কোশ্চেনের জন্য কিছু পড়তে হবে, যেমন চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলে কেন, তারপরে মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প কাকে বলে, আসতেই পারে এত ইজি কোশ্চেন, ঠিক আছে। এরপর তোমাদের যে লাস্ট সেকশনটা রয়েছে সেটা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এখান থেকে তোমরা পড়বে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো, ই ব্যাংকিং কি, ই লার্নিং কি, ডিজিটাল পেমেন্ট কি, ডিজিটাল ডিভাইস কি, আউটসোর্সিং কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ই কমার্স কি, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যাগুলি কি বা ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি কি, এগুলো কিন্তু আমাদের বেসিক কোশ্চেন, এগুলো পড়তেই হবে। এগুলো পড়া ছাড়া তোমরা সব অ্যাটেন্ড করে আসতে পারবে না, ঠিক আছে। তারপরে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন, এটা তোমাদেরকে আগেই বলেছি। তারপর অনলাইন জালিয়াতি কি, ঠিক আছে। ডিজিটাল ডিভাইডও বলা হয়ে গেছে, ই লার্নিংও বলা হয়ে গেছে। বেসিক্যালি এই কটা পড়লে তোমাদের আমাদের যে ভারতের শিল্প আছে সেটা কিন্তু কভার হয়ে যাবে। তো এই ইউনিটের নাম হচ্ছে নির্বাচনী বিষয় এবং সমস্যাগুলির ওপর ভৌগোলিক দৃষ্টিপাত। এখান থেকে আমি ফার্স্ট সেকশন থেকে বলছি যে তোমরা ফার্স্টেই পড়বে যে গঙ্গা নদী অববাহিকা অঞ্চলে জলদূষণের প্রাকৃতিক কারণগুলি কি। প্রাকৃতিক কারণ ফার্স্টে পড়বে, তারপরে পড়বে মানবীয় কারণ কি, তারপরে পড়বে সামাজিক ও সাংস্কৃতিক কারণ কি, তারপরে পড়বে যে এই যে গঙ্গা নদী অববাহিকা যে জল দূষণটা ঘটছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরে গঙ্গা অববাহিকা দূষণ প্রতিরোধ প্রযুক্তির ভূমিকা, ঠিক আছে, মানে অর্থাৎ দূষণটাকে রোধ করার জন্য যে প্রযুক্তিগুলো নেওয়া হয়েছে তার ভূমিকা কি।
তাহলে এখান থেকে বেসিক্যালি তোমাদের 5 মার্কস যে কটা বললাম এ কটা পড়লে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসছি 2 মার্কসের জন্য কি কি আসতে পারে, যে এই যে জল দূষণটা ঘটছে তার ফলে মানুষের শরীরে কি কি প্রভাব পড়ছে। এ কটা কোশ্চেন পড়লে তোমাদের আশা করছি এখান থেকে যতগুলো কোশ্চেন আসবে তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব কলকাতা বা রাজধানী অঞ্চলের বায়ু দূষণ। ফার্স্টে তোমাদেরকে এখান থেকে পড়তে হবে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কাকে বলে, বা কলকাতার বায়ু দূষণের কারণগুলি কি কি, বা মানব স্বাস্থ্যের ওপরে এই বায়ু দূষণের কি কি প্রভাব পড়ছে সেটা লেখো, ঠিক আছে। তারপরে তোমরা পড়বে যে PM2.5 এবং PM10 এর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। ধোঁয়াশা কি, স্মোক টাওয়ার কি, দিল্লি রাজধানী অঞ্চলে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য নাগরিকদের কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, ঠিক আছে। এ কটা পড়লে তোমাদের 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস সব কভার হয়ে যাবে। তারপরে আমাদের কিন্তু বায়ু দূষণ হয়ে গেল, এরপর আমরা সুইচ করব দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণ, ঠিক আছে। এখান থেকে বেসিক্যালি তোমাদেরকে পড়তে হবে যে আর্সেনিক কি বা আর্সেনিক দূষণ কি, এই আর্সেনিক দূষণযুক্ত জল ফুটিয়ে খাওয়া কেন উচিত, বা এই আর্সেনিক দূষণের ফলে আমাদের কোন কোন রোগগুলো হয়, ব্ল্যাক ফুড ডিজিজ কি, তারপরে হচ্ছিল তোমাদের এই যে আর্সেনিকোসিস কি, হিমোলাইসিস প্রক্রিয়া কি, ঠিক আছে। এইগুলো পড়লে মোটামুটি তোমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। এবার ব্রড কোশ্চেনের জন্য আমি কিছু কোশ্চেন বলছি, সেগুলো ভালো মতো করে শুনবে। আর্সেনিক দূষণের প্রভাব বা ফলাফল লেখো। আর দক্ষিণবঙ্গের বা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আর্সেনিক দূষণের প্রভাব, আর্সেনিকের মানে আর্সেনিক দূষণটা যে বেশি হয় ওই দিকটাতে তার প্রাকৃতিক কারণগুলি লেখো। তারপরে এইরকম একটা কোশ্চেন আসতে পারে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের আর্সেনিক কবলিত জেলাগুলিতে মানব দেহের আর্সেনিকের মানে প্রভাবগুলি, অর্থাৎ আমাদের যে দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণ বেশি হচ্ছে তার ফলে সেখানকার মানুষের শরীরের ওপর কী কী এফেক্ট করছে সেটা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে আর্সেনিক দূষণ যে একটি নীরব ঘাতক সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, যে আর্সেনিকটা কীভাবে মানুষের ক্ষতি করছে, ঠিক আছে। তারপরে এরকম আসতে পারে গঙ্গা নদীর বক্ষে আর্সেনিক দূষণ একটি প্রকৃত দুর্যোগ। এইভাবেও কিন্তু কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে। বাস কিছু না, তোমরা একদম ঘাবড়াবে না, জাস্ট খারাপ জিনিসগুলো লিখে দিয়ে আসবে। তাহলে এ কটা পড়লে আমাদের আর্সেনিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো তোমাদের সিলেবাসে রয়েছে ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলের কিছু কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে এই সেকশন থেকে, ঠিক আছে। তো সেখান থেকে কি কি পড়তে হবে আমি এক ঝলকে বলে দিচ্ছি। ডুয়ার্স অঞ্চলে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে যে দ্বন্দ্ব বা সংঘাত ঘটে সেটার কারণগুলো তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ মানুষ এবং প্রাণীর মধ্যে কি কি সংঘাত ঘটছে। ডুয়ার্স অঞ্চলে মানুষ এবং বন্যপ্রাণীর দ্বন্দ্বের প্রভাব আলোচনা করো, কারণ আলোচনা করো, মানে বেসিক্যালি মানুষ এবং প্রাণীর মধ্যে যে সংঘর্ষটা ঘটছে তার কারণ এবং তার প্রভাব, ঠিক আছে। প্রভাবটা আলোচনা করতে হবে, ঠিক আছে। তারপর যেটা পড়তে হবে সুন্দরবন অঞ্চলে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতের কারণ বা প্রভাব। এটা আমরা ডুয়ার্স অঞ্চলে দেখলাম যে ডুয়ার্স অঞ্চলে মানুষ এবং প্রাণীর মধ্যে সংঘাতের কারণ কি এবং তার প্রভাব কি। সেম একই কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে যে সুন্দরবন অঞ্চলে মানুষ এবং প্রাণীর মধ্যে সংঘাত কেন ঘটছে, তার ফলে কি হচ্ছে, ঠিক আছে। তারপরে সুন্দরবন মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতের প্রভাবের জন্য কি কি ব্যবস্থা, মানে প্রভাবটাকে রোধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে তুমি 2 মার্কসের কিছু করতে পারো, কোশ্চেন পড়তে পারো যে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প সম্পর্কে যা জানো লেখো, মানুষ বন্যপ্রাণী দ্বন্দ্ব কাকে বলে। তারপর এটা লিখতে পারো, পড়তে পারো যে সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণের প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মানে সুন্দরবনে যে প্রায় বাঘ অ্যাট্যাক করে মানুষের ওপরে, সেই অ্যাট্যাকটাকে সরকার রোধ করার জন্য কোন কোন ব্যবস্থাগুলো নিয়েছে, ঠিক আছে। তারপর আরও কিছু যেমন কোশ্চেন হয় যে তোমাদের ব্যাঘ্র প্রকল্প সম্পর্কে ইন ডিটেলসে লেখো, কত সালে এসেছিল, সেগুলো তোমাদেরকে ভালো মতো করে পড়ে যেতে হবে। তো যা আলোচনা করে দিলাম এর বাইরে আশা করছি কোশ্চেন যাবে না। তারপর আমাদের নেক্সট ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে জঙ্গলমহলে ভূমি অবনমনের কারণ। এখান থেকে আমি কিছু বলে দিচ্ছি। এখান থেকে শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে বধ্যভূমি কাকে বলে, বরাভূমি কাকে বলে, র্যাভাইন ক্ষয় কি, ঠিক আছে। তারপরে বড় কোশ্চেনের মধ্যে যেমন আসতে পারে জঙ্গলমহলের ভূমি অবনমনের কারণগুলি কি, বা এই জঙ্গলমহলের যে ভূমিগুলি রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, ঠিক আছে। তারপরে একটা রয়েছে যে জঙ্গলমহলে যে এই ভূমিগুলো অবনমন হচ্ছে তার প্রভাব, মানে তার এফেক্ট আমাদের লাইফে কিভাবে পড়ছে, এটা কোশ্চেন আসতে পারে। বাস এই যা বললাম এই কটা কোশ্চেন করে গেলে তোমাদের যে ইউনিটটা রয়েছে, যে থার্ড ইউনিট ভারতের ভূগোলে যে থার্ড ইউনিট, সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে আর কোশ্চেন যাবে না।